প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাঝরাত্রিরে যারা আমাকে দেখছেন। এগুলো আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স। আজকে শুক্রবার রাত এবং আজকে যথারীতি আমরা ভালোবাসা, কাজকর্ম, অন্যান্য অনেক রকম আড্ডা দেব এবং পুরো সপ্তাহটা গিয়েছে অনেক রকম ফেস্টিভ্যাল, বইমেলা চলছে। সর্বশেষ দুদিন আরও বাড়ালো এবং আগামীকাল অর্থাৎ এই রাত শেষে দিনটা হবে শেষ দিন। অস্কার অনুষ্ঠান শেষ হলো এবং অস্কারের জন্য যে জমকালো আসর সেটি নিয়ে অনেক আলোচনা এবং অনেক রকম কথাবার্তা চলছিল। আজকে সিয়াম এবং অবন্তীর বিবাহ তোর সংবর্ধনা একটা অনুষ্ঠান হলো, ওদের জন্য শুভকামনা। এবং আজকে যার সাথে কথা বলবো তিনি অভিনয়ের মানুষ, তিনি খুব প্রাণবন্ত থাকেন অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই। তার জীবন ঘনিষ্ঠ গল্প এবং তার বেড়ে ওঠা, তার এই সময়ের যা যা কাজ করছেন এই প্রাসঙ্গিক আলোচনায় অনেক রকম ঘটনা বা তার অভিজ্ঞতার কথা শুনবো। আমাদের দেশের অত্যন্ত গুণী একজন অভিনেতা ম মোর্শেদ। আচ্ছা, মোর্শেদ না, তিনটা ম আপনি দখল করলেন, মানে এটার অর্থ কি? মনের মতো। মনের মতো মোর্শেদ। আচ্ছা, মানে সবাই জিজ্ঞাসা করলে এটাই বলেন না? মানে কতজন আপনাকে এরকম প্রশ্ন করছে মর ঘটনা কি করে? তো আগে হ্যাঁ, আগে অনেক বেশি লোক করতো, এখন একটু কম লোক করে। মোর্শেদ ভাই, প্রথম শুরুটা, প্রথম মানে স্ক্রিনে আসা বা এই যে মোর্শেদ হবেন থাকে না একটা স্বপ্নবাজিটা কীভাবে শুরু হয়েছিল? আসলে স্বপ্নবাজি তো ব্যাপারটা হচ্ছে আমি বরিশাল উদয়ন স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, আমাদের স্কুলের গেটে ঢুকতে গেলে একটা সিনেমা হল, একটা জিমনেশিয়াম, একটা থিয়েটারের রিহার্সাল রুম পেরিয়ে ঢুকতে হতো। আচ্ছা, মানে ওটার পাশ দিয়ে। তো আসা যাওয়ার পথে সিনেমার আওয়াজ শুনতাম, ওর বাড়ি থেকে শোনা যেত। মানে স্কুল পালানোর ঘটনা প্রচুর আছে? প্রচুর না থাকলেও আছে, কিছু আছে। মানে স্কুল পালানোর ঘটনা অল্প আছে আমার জীবনে, কিন্তু যেটা হয়েছে যে ওই আসা যাওয়ার পথে তো দেখতাম অনেক কিছু। আর রিহার্সাল রুমের বিকেলে যখন ফিরতাম, আমাদের স্কুল 4টা, 4:30, 5টা পর্যন্ত হতো সাধারণত। ওই ততক্ষণে রিহার্সাল শুরু হয়ে যেত অনেক সময়। ওই রিহার্সালের আওয়াজটা শুনতাম। একদিন হঠাৎ করে গিয়ে বললাম যে আমিও থিয়েটার করতে চাই। আচ্ছা, তো দাম দিচ্ছিল না, পাত্তা দিচ্ছিল না। তারপর ধমক দিলাম ডিরেক্টরকে। ধমক? হ্যাঁ, মানে ধমক মানে গলাটা উঁচু করে আর কি। সেটা এক ধরনের ধমক, মানে আজকের দিনে বিচার করলে এটা ধমকই মনে হয় আমার কাছে। একদম বরিশালের টোনে না? হ্যাঁ, তখন ওটা তখন মনে হচ্ছে ওইটাই নর্মাল বোধহয়। মানে নাটক কর্ম কইতেছি শোনেন না, কারণ গলাটা অনেক উঁচুতে ছিল। আচ্ছা, আচ্ছা। তারা বলে ঠিক আছে বসেন, 1 মিনিট কথা বলতে। কথা বললো যে কালকে আসেন আপনি আমার সাথে কথা বলবেন। এই তো কালকে 2 বন্ধু যাবো ঠিক করলাম, কিন্তু এক বন্ধু আসলো না, আমি চলে গেলাম। রেডি হয়েছিলাম দুপুরের পরে, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তখন তো ফোন ছিল না, ল্যান্ড ফোনই ছিল না আমাদের শহরে, অনেক কম ছিল তখন। তো কমিটমেন্টটা খুব স্ট্রং ছিল যে বিকালে মানে বিকালেই চলে আসা। হ্যাঁ, মানে এইটা আমার ছোটবেলা থেকেই, মানে খাওয়াটা খুব বেশি পরিমাণে হয়, মানে আর আপনার টাইমটা খুব বেশি মেনটেন করা হয়। এরপরে বরিশাল থিয়েটারের কাজকর্ম, ঢাকায় আসা এবং এই মিডিয়ায়। হ্যাঁ, ঢাকায় আসা, এসেই আমি নাট্যকেন্দ্র নামে একটা দল ফর্ম হচ্ছিল তখন, এবং তাদের সাথে যোগাযোগ করলাম এবং ওইটার ফাউন্ডার মেম্বার বলা যায় আমাকে। তারপরে আমরা 1.5 মাসের মাথায়। ততদিনে আপনি বরিশালে বিখ্যাত? হ্যাঁ, বরিশালে বিখ্যাত অ্যাক্টর হিসেবে এবং রিসাইটার হিসেবে, আবৃত্তিকার হিসেবে। আচ্ছা, আচ্ছা। আর প্রথম নাটক অন স্ক্রিন ক্যামেরার সামনে কোনটা? অন স্ক্রিন বুড়ো শালিকের ঘাড়েরও নামে আপনার বিখ্যাত একটি স্ক্রিপ্ট আছে মধুসূদন দত্তের। ওটা আমরা মানে টেলিভিশনে করেছিলাম, শো শেষ করে রেকর্ডিংয়ে গিয়েছিলাম। ওইটা আমি কিছুই জানতাম না। তারিক আনাম খান উনি বলে রেখেছিলেন মানে শো করার আগে যে আজকে বাসায় যে দেরি হবে, আমরা টেলিভিশনে যাব। এই আমি কিছু জানতাম না। প্রথম উপার্জন, খুব স্মরণীয় উপার্জন কোনটা? ওইটাই স্মরণীয় না, মানে ওইটাই প্রথম উপার্জন। স্মরণীয় উপার্জন
ঠিক মনে রাখতে স্মরণে বলতে কি আপনি খামটা বেশ মজবুত খাম বলছেন না, অনেক টাকার উপার্জন? না, অনেক টাকার উপার্জন না, অনেক টাকার উপার্জন আমি অনেক পরে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই মোর্শেদ ভাই যে এই যে ক্যারেক্টার আর্টিস্ট হওয়া, সবাই তো নায়ক হতে চায় বা স্বাভাবিক মনোবাসনা তো ওইরকমই হয়। সো মনের মতো মোর্শেদের আসলে যে এই জনরা ভাগ করা বা আমি এই টাইপের কাজ করব, এটা কি হয়ে গেল না আসলে? এটা হয়ে গেল, মানে আমার ধারণা যে হয়ে যায়। প্রায় কোন টার্নিং ইস্যুটা কোনটা ছিল? টার্নিং ইস্যু আমার আসলে টার্ন খুব ছোট ছোট টার্ন, অনেকগুলো, আচ্ছা একটি না, কোনো একটি না, অনেকগুলো টার্ন আছে। এবং মানে প্রতি বছর বা প্রতি 6 মাস বা 1 বছর 1.5 বছরের মাথায় একটি টার্নিং এরকম হতো আর কি। আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক নাটক এবং ল্যাঙ্গুয়েজ প্লাস কমেডি, এটা কিন্তু খুব গত 4-5 বছর ধরে বিভিন্ন চ্যানেলে খুব মানে প্রচারিত, এবং সেটা যারা নোয়াখালীবাসী তারা নোয়াখালী, যারা বরিশাল, যারা বা পাবনা, বৃন্দাবনদা যেমন মানে পাবনা ছাড়া আর কোনো কাজই করছে না। তো এইটা এই ক্ষেত্রে আপনাদের একটা গোত্র বিভক্ত হয়ে যায় না যে ঠিক আছে বরিশালের কোনো ক্যারেক্টার, আচ্ছা আমি একটু মানে এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? না, এটা তো আসলে গোত্রের বিষয় বোধ হয় না। নির্মাতারা কিভাবে ভাবেন কিনা? না, নির্মাতারা তো ভাবেন যখন কাস্টিং করার স্ক্রিপ্ট পাওয়ার পরে কাস্টিং নিয়ে যখন ভাবেন, ক্যারেক্টার মানে অভিনেতা নিয়ে ভাবেন যখন, তখন তো একটু মনে করার চেষ্টা করেন যে এই এই অঞ্চলের ল্যাঙ্গুয়েজ কারা কারা ভালো পারদর্শী খুব সাবলীলভাবে বলতে পারবে, ওনাদেরকেই খোঁজেন। এই এই আচ্ছা আচ্ছা। আর এটা তো থাকবেই। স্ক্রিনে খুব ভালো লাগে ক্যারেক্টার কোনটা, বা যেটা আপনার বাইরে ঘুরতে গেলে বা কোথাও রুরাল এরিয়াতে গেলে শুনতে চায় বা মানে দেখতে চায় ওই বিষয়টা, কোন এক্সপিরিয়েন্স? এটা কয়েকটাই আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হয় হলো আপনার FNF একটা নাটক করেছিলাম। আচ্ছা, রেদওয়ান রনি শ্রদ্ধেয়, উনি একটা সংলাপ একটু আমরা শুনতে পারি? অনেকদিন আগে। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হলো কি যে মানে সংলাপ আমরা আসলে মনে করে রাখি না। হ্যাঁ, রাখা হয় না এই কারণে, যেহেতু পেশাদার অভিনেতা আর যেহেতু টেলিভিশনের অভিনেতা, টেলিভিশনে তো আর যে সময়টা এখন প্রায় প্রতিদিনই শুটিং করতে হয়, তো সেখানে সংলাপ মনে করে রাখার যে বিষয়টা, সেটা হলে পরে পরের দৃশ্য আর করা যায় না। স্বাভাবিক। এবং খুব মানে পেটে খিল ধরা হাসি আপনার পরিবার বা বন্ধুর খুব বড় অ্যাপ্রিসিয়েশন কোন নাটকে, কোন সিকোয়েন্সে পেয়েছেন? বা থাকে না যে পরিবার নিয়ে বা বাসায় কেউ বেড়াতে এলো, আপনার কোন নাটকটা দেখতে দিবেন? এটা আসলে অনেকগুলো নাটকই আছে দেখতে চায় মানুষ, এরকম বেশ অনেকগুলো আছে। এর মধ্যে আলোচনা বেশি হয় FNF নিয়ে। এখন ভাবির কোনটা পছন্দ? ভাবির কোনটা পছন্দ এটা বলা একটু মুশকিল, তবে ভাবি আমাকে একদিন বলেছিলেন যে তুমি অনেক ভালো অভিনয় করেছো এখানে। সে নাটকটির নাম হলো সাকিন সারিসুরি। আচ্ছা, এটা সালাউদ্দিন লাবলুর ডিরেকশন। ক্যারেক্টারটা কেমন ছিল? মানে ক্যারেক্টারটা ছিল আপনার একটু নেতিবাচক ক্যারেক্টার, নেগেটিভ ধরনের প্রেমিক, এবং সে প্রেমিক কিন্তু কিছুটা নেতিবাচক ক্যারেক্টার তার মধ্যে আছে। পরবর্তীতে সে আবার বোঝা যায় যে না, আসলে মানে সে নেতিবাচক লোক হলেও তার ভেতরে একটা মানে মানে উদারতা আছে। মানে এমনি কার পরামর্শ খুব রিসিভ করেন? যে থাকে না যে কোনো একটা বড় কাজ বা কোনো কিছু কেমন লাগলো, বা কোন বন্ধুটা এমন আছে আপনার? এরকম বন্ধু আছে কয়েকজন, আগে ছিলেন, এখন আর এই বন্ধুরা পরামর্শ বা দেনও না, আমারও মানে ব্যস্ততার জন্য নেওয়া হয় না। এখন আর পরামর্শ তেমন কেউ দেন না। আমি এখন পরামর্শ করি আমার বাচ্চাদের সাথে এবং আমার ওয়াইফের সাথে, কাছাকাছি পাওয়া যায় আর কি। এখন নাকি মানে অভিনেতাদের, অনস্ক্রিন অভিনেতাদের অনেক টাকা নাকি, মানে ইনকাম সোর্স যেহেতু, মানে চ্যানেল আছে, স্টেজ, ওয়েব সিরিজ, ইউটিউব, সো প্রফেশনাল জায়গা থেকে
আপনি পার্সোনালি নিয়েন না, মানে আপনাদের টোটাল এই এন্টার ইন্ডাস্ট্রির কথা একটু জানতে চাচ্ছি যে এই জায়গাটা বেশ সচ্ছল এখন বেশ মনে হয়। না, কোনোভাবেই না। না, কিন্তু বাইরে থেকে খুব দেখা যায় যে এত ব্যস্ত, হ্যাঁ, না, কেউ 30 দিনের ভেতরে 31 দিন বিক্রি করে দিচ্ছে, মানে এটা তো ঘুমানোর আসলে সময় পাচ্ছে না। এটা তো আসলে শোবিজ, হ্যাঁ শো বিজনেস। হ্যাঁ তো এইটা তো মানে যিনি করেন তিনিও শো করেন, যিনি করান তিনিও শো করান, যিনি লগ্নি করেন তিনিও চান যে তার প্রোডাক্টটা শো হোক, তার প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোও শো হয়। আর শো না হলে পরে তো মানে শো করতে না পারলে ওটা তো দর্শকের কাছে পৌঁছানো যায় না। এবং প্রচারটাও এক ধরনের শো আপের প্রচার, হ্যাঁ, মানে টোটালটাই না, শো। কিন্তু ব্যস্ততার সাথে সাথে আর্থিক সঙ্গতিটা তাহলে আপনি বলছেন যে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না। না, অ্যাপ্রোপ্রিয়েট না। আর মানে আপনি যেভাবে ব্যস্ততা দেখছেন সেটা আপনি অন স্ক্রিন দেখছেন। হ্যাঁ আগে যে কাজটা আমরা 6 দিনে করতাম, 5 দিনে করতাম, যতটুকু কাজ ততটুকু কাজ এখন একদিনে হয়। আচ্ছা আচ্ছা, আপনি তো ওই সেম ইয়ে দেখছেন, কি বলে মানে ডিউরেশনটা সেম ডিউরেশনে দেখছেন, যে প্রতিদিনই দেখা যাচ্ছে। তো ওই প্রতিদিন দেখা যাচ্ছে একটি সিরিজ বা একটি মানুষ, হ্যাঁ, বা একটি ক্যামেরাম্যানের কাজ বা একটি ডিরেক্টরের কাজ, সে আগে যেটা 6 দিনে করতে এখন একদিনে করতে হয় তাকে। আচ্ছা আচ্ছা, খুব সিনিয়র বা বড় বা একটু বাঘা অভিনেতা, আমাদের মোর্শেদ ভাই এখন বাঘা অভিনেতা category, তারপরও স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে, ডায়লগ থ্রোয়িং এর ক্ষেত্রে কোনো একটা এক্সপিরিয়েন্স আছে কি, যে ফার্স্ট টাইম তার সাথে কাজ করা এবং তারপরে বেশ টেক্কা দিয়ে কাজ করলাম, এরকম কোনো সেটের গল্প কি আজকে বলতে চান? একটু শুনতে চাই। না, আমি যেটা হলো যে টেক্কা দিয়ে কাজ করতে চাওয়া, এই শব্দটা এরকম থাকে সব অভিনেতার জীবনে, না, এই যে আমি শুনি। না, এই টেক্কা দেওয়ার বিষয়টা আমি এই শব্দটা আমি মানে মানে এই শব্দটা এইসব নিতেই চাই না আমি। আচ্ছা আচ্ছা, মানে অভিনয়টা আসলে টেক্কা দেওয়ার বিষয় না, ওটা হলো শেয়ারিং এর বিষয়। অবশ্যই মানে হ্যাঁ, আপনার মানে আপনি ডায়লগ থ্রোয়িং এর মতো আমার তো সেই sharing লেভেলের এর- ডায়লগ, সেই লেভেলের অভিনয়টা দেখাতে হ্যাঁ, হবে। শেয়ারিংটা যদি না হয়, হ্যাঁ, হ্যাঁ। টেক্কা দেওয়া আমি হলে, ওই অর্থেই বলতে হ্যাঁ, না, চাচ্ছি। আমি টেক্কা দেওয়ার বিষয়টা হলো যে যদি হয় তাহলে সেটা আসলে তখন আর ভালো লাগে না, নষ্ট হয়ে যায়। আচ্ছা। যে আমার যে আমি যে অভিজ্ঞতাটা আছে যে, কিংবা নার্ভ একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, সেটা হয়েছিল আপনার যখন আসাদ ভাইয়ের সাথে একটা সিরিজে অ্যাক্টিং করতে গিয়েছিলাম, মানে আচ্ছা। খুবই ক্লোজলি তাকে আমি গুলি করব পিস্তল ঠেকিয়ে, আচ্ছা মানে ওই শটটা আমি 4-5 বার 6 বার 4-5 বারও দেওয়ার পরে মানে এনজি হচ্ছিল বারবার। ছিল। আর তুগলক নামে একটা নাটক হয়েছিল মঞ্চে আমাদের, সেটা মানে আমার আসাদ ভাইয়ের সামনে নার্ভাস হয়ে যাচ্ছিলাম আর কি, কাঁপছিল। আচ্ছা, আচ্ছা। তুগলক নামের নাটক হয়েছিল মঞ্চে, ওখানে আমি অ্যাট এ টাইম 4টা না 5টা ক্যারেক্টার করতাম আর কি। একটা ক্যারেক্টার ছিল লং ডিউরেশন, রতন সম্ভবত ক্যারেক্টারটার নাম ছিল। ওইটা মানে কোনোভাবেই ডিরেক্টরের সাথে আমি মিলিয়ে ঝিলিয়ে, মানে ডিরেক্টর, আমি যতভাবেই করছিলাম ডিরেক্টর পছন্দ করতে পারছিলেন না। ডিরেক্টর আমাকে দুজন লোককে সবচেয়ে বেশি পছন্দ করতেন আচ্ছা ওই সময়টায়, আমাদের দলের ডিরেক্টর তারিক আনাম খান, এর মধ্যে আমি একজন, নতুনদের মধ্যে আর কি দুজন। তো সেইখানে আমার বারবার আমাকে বলছিলেন যে তুমি ফেল করছো, বা তুমি পূর্ণতা পাচ্ছে না তোমার ক্যারেক্টারটা, বা ভালো লাগছে না, বা যৌক্তিক হচ্ছে না, এরকম নানানভাবে বোঝানো। ওই সময়টাও খুব ওই শোয়ের ওই ক্যারেক্টারটাই উঠতে গেলেই আমার নার্ভাস লাগতো। আচ্ছা আচ্ছা। আর মেয়েদের সামনে কেমন, মানে রিয়েল লাইফে কেমন নার্ভাস? রিয়েল লাইফেও নার্ভাস, ইয়েতে স্ক্রিনেও নার্ভাস। মানে কেন, এই কারণটা কি? মানে অভিনেতারা তো সব বিষয়ে পারদর্শী, কারণটা প্রেম যে, দেয়া নেয়া, হ্যাঁ, ভালো লাগা, সবকিছু বিনিময়ে। কারণটা হচ্ছে আমরা যেখানে মানে আমার চাইল্ডহুডটা যেখানে কেটেছে সেই জায়গাটা, বা আমাদের পরিবার মিলিয়ে, অথবা আমার জিনগত কোনো, মানে আমাদের আসলে কো এডুকেশন বা মানে মেয়েদের সাথে মেশার বিষয়টা, মানে আপনি লাজুক প্রকৃতি বলতে চাচ্ছেন মানে? মেয়েদের ক্ষেত্রে তো অনেকখানি, আচ্ছা আচ্ছা মেয়েদের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই আমি লাজুক। মানে আমি কিন্তু মানে স্পন্টেনিয়াস অ্যাক্টর না, আচ্ছা। আমি প্র্যাকটিসড অ্যাক্টর। বাহ, এটা দারুণ একটা প্র্যাকটিস অ্যাক্টর। হ্যাঁ। সো সেক্ষেত্রে মোর্শেদ ভাই, আপনি নির্মাণেও এসছেন এবং আপনি যদি বলি যে একজনকে পিক করতে হবে আপনার কোনো নতুন সিরিয়াল বা নতুন কোনো সিঙ্গেল নাটকে,
মোশাররফ ভাই, চঞ্চল ভাই, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, কাকে নেবেন? ফার্স্ট প্রায়োরিটি কার হবে আপনার? কাউকেই না। এটা কি কোনো কমপ্লেক্স থেকে বলছেন না নামটা? হ্যাঁ, কমপ্লেক্স আছে, তারপরে মানে মানে ম্যানেজ করার দুর্বলতা আছে, শিডিউল মেলানোর দুর্বলতা। দুজনে ফ্রি আছে ধরেন, আপনার সাথে কাজ করতে চায়, আপনার নির্মাণে কাজ করতে চায়, দুজনেই ফ্রি আছে, এটা বলে আমাকে আটকে দিচ্ছেন আপনি। আমি শুনতে চাচ্ছি যে নিজের ভালো লাগার প্রায়োরিটি বা নির্মাণ দৃষ্টি থেকে আপনার আপনারা সমগোত্রীয় একসাথে আপনার ক্লোজ কলিগ, সেক্ষেত্রে আমি মোশাররফকে প্রায়োরিটি দেব। ব্যাখ্যা কি শুনতে চান আপনি? ব্যাখ্যা কি বরিশালের ব্যাখ্যা নাকি? না, না, আমরা একই দলে কাজ করতাম তো, আচ্ছা, নাট্যকেন্দ্র, ঢাকার নাট্যকেন্দ্র, এবং আমরা একই রুমে বেশ কয়েক বছর কাটিয়েছি, মানে রুমমেট হিসেবে। মানে এখানে একটু থামাই, মোশাররফ করিমের সাথে আপনার একসাথে বেড়ে ওঠার গল্পটা শুনবো, একটু বিস্তারিত। বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, এখানে একটু থামাচ্ছি মোর্শেদ ভাইকে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্সের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার। দেখছেন ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স। আমি তানভীর তারিক এবং আড্ডা দিচ্ছি, কথা শুনছি, গল্প শুনছি মামা মোর্শেদ, যিনি নিজের নামের ব্যাখ্যা বলেছেন মনের মতো মোর্শেদ। যাই হোক মোর্শেদ ভাই, কথা হচ্ছিল যে আপনারা একসাথে মোশাররফ করিম, মামা মোর্শেদ, তানভীর তারিক সব বরিশালের ছেলেপেলেরা কিন্তু জিনিয়াস হয়, মানতে হবে। নিজেকে জিনিয়াস একটু বলে নিলাম। যাক, আপনাদের সেই লাঞ্চ শেয়ার করার গল্পটা একটু শুনি না একটু। আমরা অন্যদিকে যাই, এখন অন্যদিকে যেতে যাচ্ছেন, মানে এই প্রসঙ্গে আনতে যাচ্ছেন। আচ্ছা, তাহলে একটু মানে জানতে চাই যে প্রফেশনাল জেলাসি, প্রফেশনাল প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা কেমন? কেউ কারোর মুখ চাওয়া চাই হয় না, অনেক আর্টিস্টের, আপনি পার্সোনালি নিয়েন না, কিন্তু এটা শুনি প্রায় সময় আমরা যে নাটকে আমরা অনস্ক্রিন যতটা ভালোবাসা দেখি, এটা নাকি অফ স্ক্রিনে খুব কম। এটার কারণটা কি থাকে? এটার কারণ আমি তো ঠিক আমিও বুঝি না, তবে আমি আমার বুদ্ধিতে যেটা অনুমান করতে পারি যে আমাদের এডুকেশন একটা ঝামেলা তো আছেই। আচ্ছা, ওভারঅল প্রত্যেকের, মানে বাংলাদেশিদের। তারপরে স্বশিক্ষার ব্যাপারটা বলছেন? যে কোনো শিক্ষা, যে কোনো ধরনের। আপনি পাঠ্যপুস্তকে আমরা পড়েছি যে শেরে বাংলা একে ফজলুল হক ঘুষি মেরে নারকেল ভাঙতেন। এটা তো পাঠ্যপুস্তকে আসার বিষয় না। পাঠ্যপুস্তকে আসবে উনি যেটা সফটলি যেটা করেছেন, বিনয়ের সহিত যেটা করেছেন। বিনয়ের শিক্ষাটা আমরা পাই না তো, পাঠ্যপুস্তকেই ছিল না, নাই। তো এইরকম, এটা একটা কারণ। এছাড়াও যে বিষয়টা থাকে যে নির্মাতা অভিনেতার একটা আলাদা গ্রুপ লবি থাকে, তো আপনারা কোন লবির? আমি কোনো লবিতে নাই। এটা আছে বলে স্বীকার করেন তো নাকি? না, ওইভাবে নাই। ইন্ডাস্ট্রিতে এটা বর্তমান বহাল আছে এটা? না, ওইভাবে নাই। যেটা হয় যে একজন মানুষ, একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার তো নির্দিষ্ট কিছু লোকের সাথেই তো কাজ করতে পছন্দ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যাদের সাথে যার যোগাযোগটা ভালো হয়েছে বা হচ্ছে বা হবে, অথবা যে লোকটির প্রশংসা খুব বেশি অ্যাডজাস্টমেন্টের, তাকেই তো খুঁজবেন। এবং আর কারো কারো ক্ষেত্রে তো মানে পার্সোনাল অ্যাডজাস্টমেন্টটা হয়েই যায়। এটা লবিং বলা যায় কি না? আর লবিং তো থাকবেই একটু, হ্যাঁ, যেখানে মানুষের সম্পর্ক, এবং যেখানে মানে মানি ম্যাটার্স একটু থাকতেই পারে। কিন্তু এটা খুব বড় বিষয় না আর কি। আচ্ছা আচ্ছা, সামনে যেহেতু আপনাদের শিল্পী সংঘের নির্বাচন, এবং সেই উষ্ণতাটা কেমন পাচ্ছেন? নির্বাচনের আগে সদস্য ভোটার হিসেবে কদর বেড়ে যায় নাকি? হ্যাঁ, একটু তো বাড়েই। প্রচুর ফোন পাচ্ছেন নাকি? আপনিও কোনো প্যানেলে? না, আমি কোনো প্যানেলে নাই। আমি নির্বাচন করব না বা করি না, করার কোনো ইচ্ছা নেই? না, ইচ্ছা নাই আপাতত ইচ্ছা নেই। আচ্ছা, ভবিষ্যতে আমরা জানি না, মানে আসলে ভবিষ্যৎ তো ভবিষ্যতের গর্ভেই থাকে। বসে আপনাকে যতটা স্ক্রিনে খুব
মানে থাকে না যে ফ্যানাটিক বা খুব ফান লাভিং, আপনি কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় খুব সিরিয়াস হয়ে যান, মানে সিরিয়াস থাকছেন, এটা কি আপনি অফ স্ক্রিনে সবসময় না এমনটাই তা না, ইন্টারভিউ দেওয়ার সময় তা হয় না, মানে হয়ে গেছে কাজে কাজে আজকে হয়তো হয়তো আপনার সাথে প্রথম বা কোনো একটা ভীতি কাজ করছে, তাছাড়া ভীতি? হ্যাঁ ভীতি মানে যে মানে এই শারীরিক আক্রমণের ভীতি সেটা না, হয়তো নানান রকম হয়তো। আর আমি অনেক শরীরটা বেশ খারাপ, আর পথে জ্যামটা আমার মনটাকে, কাজের রাশ যাচ্ছে হ্যাঁ না পথের জ্যামটা আজকে আচ্ছা। আসার পথে এত একটা জ্যাম পেয়েছি যেটা মানে পুরো মানসিকতাকেই উল্টে দিয়েছে। জ্যাকেট আমাদের নিত্য সহবাস। এবং যদি বলি যে ফিল্মের ক্ষেত্রে অনেকগুলো ফিল্ম করেছেন, এইটা কতটা এনজয় করেন, বা এই যে প্রতিদিনের শিডিউল ভাগ করে একটা ফিল্মের শিডিউল দেওয়া, এবং সেটা কেমন হবে, কি কি কাজ করছেন একটু যদি বলেন। আমি ফিল্ম তো করেছিলাম গোটা 10 তো করেছি, গোটা 10? হ্যাঁ 10টার বেশি বোধহয় হবে, এটা এরকমই হবে 10, 11, 12। তো ফিল্মের অভিজ্ঞতা আমার কোনো দিক থেকেই ভালো না আর কি। ভালো না? না, মানে আপনি কি কোনো এখন দিক থেকেই ভালো খুব না। বেশি আগ্রহ পান না ফিল্মের প্রতি? না, পাই না। আচ্ছা, সেটা কি পেশাদারিত্বের জায়গাটাই? পেশাদারিত্বের জায়গা, শিল্পের জায়গা, সব কিছু মিলিয়েই আমি আমার সাথে যাদের সাথে দেখা হয়েছে বা যাদের সাথে কাজ হয়েছে, আমি কোনোভাবেই অনেক মানে অনেক শ্রদ্ধেয়জনকে দূর থেকে দেখে বা কাজের মানে অফার পেয়ে গিয়েছি, কিন্তু কাছে গিয়ে দেখছি যে আসলে মরীচিকা। মরীচিকা। মানে আমি কিন্তু মানে মানে ইয়ে করছি না, মানে কি বলে খাটো করছেন না? বদনামের বা ওই জায়গাটা, বা আমি আমাকে মানে জাহির করার চেষ্টা করছি না। এটা আমি যেটা বলছি, এটা আমার মস্তিষ্ক যেভাবে ভাবছে, মন যেভাবে ভাবছে সেটাই বলছি। আচ্ছা আচ্ছা, একদম কেন্দ্রীয় চরিত্র বা বড় ক্যারেক্টার, লিড ক্যারেক্টার আসলে পেতে একটা অভিনেতা জীবনের অনেক সময় পার হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে, অধিকাংশের ক্ষেত্রে সেক্ষেত্রে এই আস্থার জায়গাটা কতদিন অর্জন করেছেন, এবং সেই আস্থার মানুষটার সম্পর্কে যদি কয়েকজনের নাম উল্লেখ করতে বলা হয়, কোন কোন নির্মাতার কথা বলতে চাইবেন আপনি? সালাউদ্দিন লাবলু, লাবলু ভাই, হ্যাঁ, তারপরে রেদওয়ান রনি, আচ্ছা, তারপরে আপনার মোস্তফা কামাল রাজ, তারপরে এই ওনাদের বস যে কি নাম বলে, সরোয়ার ফারুকী, আচ্ছা আচ্ছা, এদের কথা। এবং দুই ধরনের নাটক খুব প্রচলিত এবং জনপ্রিয়, সেটা হচ্ছে শহরে খুব এখন যেটা হচ্ছে খুব মধ্যবিত্তের যে ক্রাইসিসের প্রেম, এবং গ্রামের যে ফান, এটা এক্ষেত্রে নিশ্চয়ই পরের ক্যাটাগরিতে মোর্শেদ ভাই বেশি কাজ করেন। হ্যাঁ, বেশি কাজ করা হচ্ছে। আচ্ছা, এটা কি একটা অব্লিগেশন না, যে আসলে শহরে গ্রামে আলাদা আলাদা তারকা ভাগ হয়েছে, যে অপূর্ব তাহসানরা একটু শহরে করবে, মোর্শেদরা একটু গ্রামে একটু হাসাবে, এই? হ্যাঁ, সেটা তো আসলে হয়ে যায় কখনো কখনো, কখনো কখনো হয় না। এটা আসলে কিছু করার থাকে না, মানে হ্যাঁ, মানে হয় কি যে একটা সাধারণ ব্যাপার থাকে, সাধারণ লোক। মোর্শেদের নায়িকা কখনো মেহজাবিন হবে না, সেটা সম্ভাবনা কম। হ্যাঁ, হবে না যে এটা আপনি বলতে পারেন না। দর্শকরা একটা ওই ধরনের ভেবে রেখেছে। দর্শকরা ভেবে রাখেনি, নির্মাতারা ভেবে। হ্যাঁ, দর্শকরা কিছু ভাবে না, কখনোই কিছু ভাবে না। আচ্ছা আচ্ছা, মানে কখনোই কিছু ভাবে না, তাদের ভাবনা চাহিদাটা খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। না, তারা ভাবেই না কিছু। তারা যেটা কোনো কিছুই ভাবে না, তারা শুধু পেতে চায়। আচ্ছা, কি পেতে চায়? আমি ফান নাকি অ্যাকশন নাকি রোমান্স, কোনটা বেশি পেতে চায়? ওনারা মানে সব কিছুই পেতে চায়। আচ্ছা, পেতে চায় না এমন কিছু নাই দর্শক, পৃথিবীর সমস্ত কিছু পেতে চায়। এখন তো অনেকগুলো মিডিয়াম অন স্ক্রিনে, অ্যাপসে, ইউটিউবে, সেক্ষেত্রে কোন ধারায় আসলে কাজ করতে থাকে না, একসাথে 3টার অফার যদি আসে, কোনটা আপনি পিক করেন? যেখানে টাকা পয়সা সমান দেবে, 3টাতে টাকা পয়সা সমান দেবে, টাকা পয়সা সমান দেবে, টাকা পয়সা সমান দিলে ফিল্মে। আচ্ছা, তার মানে টাকা একটা সমস্যা,
সংকট আছে ফিল্মে, যে পেশাদারিত্বের জায়গায় আপনার ফিল্মের সংকট? না আমি বলছি যদি সমান টাকা হয় তাহলে যে film ওয়েবে এবং টেলিভিশন এবং ফিল্মে, তাহলে ফিল্মেই, ফিল্মে কাজ করবে। এবং অবশ্যই আধুনিক ফিল্মে আর কি। আচ্ছা আচ্ছা। আর সর্বশেষ দেখা খুব ভালো লাগা ফিল্মের নাম কোনটা বলতে চান? অনেকগুলো ফিল্মে ভালো লেগেছে, এর মধ্যে আমি একটু পুরনো ফিল্ম দেখেছি, কি বলে ভুলে যাই আচ্ছা, একেবারে পুরনো কোন সেন্ট নিয়ে, মানে পারফিউম নিয়ে, পারফিউম Perfume, পারফিউম, ওটা ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আমি ওর আগে দেখা হয়নি আমার, ভালো লাগে। রেইন ম্যান একটা ছবি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল আমার। খুব নিজের করতে ইচ্ছা করে যে এই ক্যারেক্টারটা যদি আমি প্লে করতে পারতাম, এই অ্যারেঞ্জমেন্টটা থাকতো। কর্ণ, কর্ণর চরিত্রের নামটা? কর্ণ, মহাভারতের কর্ণ। মহাভারতের কর্ণ, আচ্ছা আচ্ছা। শেষ করতে হচ্ছে, আপনার সাথে আসলে অনেক গল্প থেকেই যাচ্ছে। সো আপনার অডিয়েন্সকে কি বলতে চান এই সময়ের অভিনয়, বা যারা মোর্শেদকে দেখে হাসেন, কাঁদেন, বা ভালোবাসায় পূর্ণ করেন, তাদের উদ্দেশ্যে শেষ মিনিটে কি বলতে না, চান? আমার কিছু বলার নাই। কিছু বলার না। আপনি যে বলে দিয়েছেন যে দর্শকরা সবকিছু পেতে চায়। হ্যাঁ, আপনি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার নেই? আমি ভক্ততে বিশ্বাস করি না। ভক্ততে বিশ্বাস করেন না? একটা নতুন প্রশ্ন তৈরি হলো, এটার কারণ কি বলতে পারবেন? ভক্ত কিসের ভক্ত, আমি কে? আচ্ছা, কিন্তু আপনাকে তো ভালো লাগতে পারে কারো। ভালো লাগলে ভালো লাগবে, মানে একটা লোকের, একটা মানুষের যদি ভক্ত হতে হয় তাকে তো দার্শনিক হতে হবে, তাকে তো মহামানব হতে হবে। আমি তো এমন কোনো পেশা বা এমন কোনো কাজ বা এমন কোনো দর্শন বলিনি, করিনি যেটা আমি মহামানবের বা সুপারম্যানের জায়গায় বা মহামানবের জায়গায়, অথবা আমি দার্শনিক। বাহ, চমৎকার বললেন। শেষে ছাড়বো না, আমি একটু বিদায় নিচ্ছি। শেষে আপনার প্রিয় কোনো সংলাপ দর্শকদের উদ্দেশ্যে, আপনার ভক্তদের উদ্দেশ্যেই বলতে হবে এবং আমরা শুনবো। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ইগলো স্কুল নিবেদিত ইয়াং নাইটের লাভ বক্সে। আমি এই অন্যরকম মানুষটাই আমি আসলে খুঁজছিলাম এবং অনেকদিন ধরে আড্ডা দেবো করে দেওয়া হচ্ছিল না। আজকে পেয়েছি, আজকে তার সংলাপ দিয়ে শেষ করব। আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি। মোর্শেদ ভাই, আপনার যে কোনো, আপনার জাস্ট 30 সেকেন্ড, 1 মিনিট, লাস্ট মিনিটে আপনি একটা ছোট্ট কবিতা বলি। শাহানা, তুমি গোলাপি জামা পরে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না, আমার খারাপ লাগে। সখী পরিবৃতা হয়ে মোগল দুহিতার মতো করিডোরে অমন করে হেঁটো না, আমার খারাপ লাগে। শাহানা, তুমি চিবুক নাড়িয়ে রাঙা মাড়িতে দুধ সাদা দাঁতে লালিম জিওহায় গিটারের তারের মতো বেজে ওঠো না, দরদালান কেঁপে ওঠে, ঢিল পরে বুকের পুকুরে, কাঁপে পানি থিরি থিরি, আমার খারাপ লাগে। শাহানা, তুমি ক্যাফেটেরিয়ার নিরেটে চায়ের কাপে ওই দুটো ঠোঁট রেখো না, নিদাগ খরায় পড়ে ঠোঁটের বাগান, মরুভূর মতো জলে তৃষ্ণার্ত সবুজ, আমার মরে যেতে স্বাদ হয়, আমার মরে যেতে স্বাদ হয়, আমার মরে যেতে স্বাদ হয়।